মেয়েদের শরীরে স্পর্শ করার খুব শখ, তাই না? ম্যাম, আপনি এসব কি বলছেন? এসব কি বলছি, তাই না? এখন তুই আমাকে স্পর্শ করবি, তোর যেখানে ইচ্ছা হাত দিবি। ম্যাম, আপনার মাথা ঠিক আছে? কী সব উল্টাপাল্টা কথা বলছেন? যখন অন্য মেয়েগুলোর গায়ের উপর ঢলে পড়িস তখন তোর খুব ভালো লাগে না? এখন আমাকে স্পর্শ করতে বলছিস, স্পর্শ কর। ওই মেয়েগুলোর গায়ে যেখানে যেখানে হাত দিয়েছিস আমার গায়েও সেখানে হাত দে। কসম করে বলছি, আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে তোমরা পানি বের না করে থাকতে পারবে না। বিয়ে বাড়ির হইচই আমার সব সময় ভালো লাগতো। আত্মীয় স্বজনের সব বিয়েতে মেহেন্দি রাতে আমি উপস্থিত ছিলাম। এমনকি অনাত্মীয় হলেও নিকটবর্তী অনেকে তাদের বিয়েতে শোভা বর্ধন করার জন্য আমাকে নিমন্ত্রণ করে। নিমন্ত্রণ পেয়েছি অথচ আমি যাইনি, এমন বিয়ের নাম বলা আমার পক্ষে দুঃসাধ্য। পরিবারের অন্য কেউ না গেলেও আমি হাজির, অবশ্য পরিবারের কেউ কেউ না করলেও আমার বায়না ধরাতে শেষ পর্যন্ত হার মানতে বাধ্য হতো। বিয়ের মেহেদি রাতে আমি পাকা শিল্পী না হলেও দু একটি গান গাইতাম, খুব ভালো নাচনি না হলেও আমি নাচতাম। দর্শকরা আমার নাচ খুব পছন্দ করত। আমার নাচ ফ্যাক্টর না, আসলে ফ্যাক্টর হচ্ছে আমার শরীর, আমার পিছনের বাগান, আমার পেঁপেগুলো। আমি যখন নাচাতাম সবাই আমার পিছনের বাগান ও পেঁপের দিকে খাবো খাবো করে লোলক চাহানিতে এক দৃষ্টিতে তাকিয়ে থাকত। কেউ কেউ বলতো, মাইরি পান্না, এমন এক নাচ দেখালি না, মনে হচ্ছিল বলেই থেমে যেত। আমি বুঝতাম পরের কথাগুলো কি হতে পারে, তবুও বলতাম কি মনে হচ্ছিল। আবার কেউ কেউ শুধু প্রশংসা করেই জিভ খায়েই ক্ষান্ত হতো। তাদের এই মন্তব্য ও জিভ খাওয়া আমার মনে দারুণ উৎসাহ যোগাত। মনে মনে অহংকার বোধ করতাম। মেয়ে হয়েছি সার্থক, দেহের আগুনে সবাইকে পুড়িয়ে মারব। অনেকে যে আমার দুর্নাম রটাতো না তা না, আমি সেগুলোকে পাত্তা দিতাম না মোটেই। গার্জিয়ানদেরকে কেউ বললে তারা বলতো, আরে ছোট মেয়ে, তাই করে আর কি, বয়স বাড়লে ঠিক হয়ে যাবে। সেদিন মুখের উপরে আমার এক আত্মীয়া বলেই ফেলল, বিয়ে ক্লাসে পড়ে এখনো ছোট আছে নাকি? মা জবাবে বলল, বিয়ে না হওয়া পর্যন্ত সব ছেলে মেয়ে ছোট থাকে, তুমি এত টাং টাং করো না তো, বলে অভিযোগকারিণীকে একটা ধমক দিল। মহিলাটি চুপসে যেতে যেতে বলল, যাক বাবা, আমি বলে কি লাভ, তোদের মাল তোরা সামলা, একদিন দেখবি এই পান্না মেয়েটা কি হয়। আমার এক আত্মীয়র বিয়ে, আমরা মেয়ে পক্ষ হতে বরের বাড়ি যাব হলুদ নিয়ে। দুজন পুরুষ আর ৮ জন মহিলা একটা গাড়ি নিয়ে গেলাম বরের বাড়িতে। গায়ে হলুদের জন্য তারাও বেশ আয়োজন করেছে, সামিয়ানা, লাইটিং, স্টেজ এবং পর্যাপ্ত চেয়ারের ব্যবস্থা তো আছেই। আমাদেরকে বরের এক ছোট ভাই রিসিভ করল। আপ্যায়নাদির শেষে আমরা সবাই বরের গায়ে হলুদের উদ্বোধন করলাম। তারপর শুরু হলো গান আর নাচ। বরপক্ষের লোকজন শহর থেকে গান গাওয়ার জন্য কয়েকজন খুদে পেশাদার গায়ক এবং ড্যান্সার ভাড়া করে এনেছে। তাদের গান আর নাচে সারা গ্রাম উত্তাল, মনে হচ্ছে বিয়া বাড়ি নয়, যেন একটা গ্রাম্য নাটকের আসর। আমার ওইখানে গান গাওয়া বা নাচার তেমন আগ্রহ ছিল না। আমার পক্ষের কয়েকজন গো ধরল। বরের ছোট ভাই বলল, বেআইন, আমি শুনলাম আপনি ভালো গান এবং ভালো নাচেন, আজকে আমাদের একটু দেখাবেন প্লিজ। শেষ পর্যন্ত সবার অনুরোধে আমি গাইলাম এবং নাচলাম। অনুষ্ঠান শেষ হলে আমাদের বিদায়ের প্রাক্কালে সমাপনী আপ্যায়নে সবাই গোল হয়ে বসলাম। বরের ছোট ভাই এবং তার বন্ধু বান্ধব অনেকে আমাদের ঘিরে বসল। বেআইয়ের এক বন্ধু বলে উঠল, হাই বেআইন, যে নাচটা না দেখালেন আর যে দাবনাটা দেখালেন, আমার মন চাইছিল তখনই আপনাকে জড়িয়ে ধরে কিছু একটা করি। এত লোকের সামনে তার এমন একটা কথায় আমি বিব্রত বোধ করলাম, কিন্তু বিব্রত ভাবটা অট্টহাসিতে নিজের বিব্রত ভাবটাকে লুকিয়ে বললাম, আপনি তো বেশ রসিক মানুষ, অকপটে নিজের মনের একান্ত বাসনা লজ্জা না করে বলে দিতে পারেন। আমি এমন লোককে খুব পছন্দ করি। আমার কথায় সে ও অন্যান্য বন্ধুরা বেশ উৎসাহ বোধ করল। বরের ছোট ভাই বলেই ফেলল, শালি, আপনার বক্ষ দোলানি আমার বেশ দারুণ লেগেছে গো, তার সাথে সাথে পিছনের বাগানটা না যেভাবে নাড়িয়েছেন, কি যে বলবো, আমার ভাষা নেই। আমি বললাম, আপনারা তো বেশ দুষ্টু, আমাদের পিছনের বাগান আর বক্ষ দেখে দেখে আপনারা শুধু ক্ষুধার্ত কুকুরের মতো লালা ফেলতে থাকবেন, আর দুহাতে সে লালা মুছে আবার আপনাদের পরনের কাপড়ে লাগাবেন, কিন্তু আমাদের গায়ের কাছে ঠেকতে পারবেন না বেয়াই সাহেবরা, বুঝলেন?
আমার কথায় তাদের চেহারা দেখে বুঝলাম আতে বেশ ঘা লেগেছে। পাশের একজন বলল, একজনকে তো কালকে নিয়ে আসছি, আর পরশু থেকে তাকে কি করা হবে তা অবশ্য জানেন, আপনাকে কিন্তু আনবো না, ভয় করবেন না। আমি রাগত স্বরে বললাম, আমাকে আনার এখানে কারো মুরুদ নেই। সেদিনের আলাপচারিতা আর ঠাট্টা শেষে আমরা বিদায় নিলাম। আসার সময় বরের ছোট ভাই আমাকে বিশেষভাবে আমন্ত্রণ জানালো বৌভাতে আসার জন্য। আমিও আসার প্রতিশ্রুতি দিয়ে আজকের সমস্ত কথার কিছু যাতে মনে না করে সেই জন্য ক্ষমা চেয়ে নিলাম। তারা অনুরূপ ক্ষমা চেয়ে আমাদেরকে বিদায় জানালো। আমাদের সামাজিক নিয়ম অনুযায়ী বিয়ের পরের দিন বরের বাড়িতে বৌভাতের অনুষ্ঠানে কনে পক্ষ হতে নারী পুরুষ ৬০ বা ৭০ জন বা উভয় পক্ষের আলোচনা অনুযায়ী নির্ধারিত সংখ্যক মানুষ বরের বাড়িতে যায়। সে মতে পরের দিন আমরা অনেকে গেলাম। আমরা ১২টা নাগাদ সবাই পৌঁছলাম। ২টা নাগাদ আমাদের খাওয়া দাওয়া শেষ হলো। আমরা যাবার সময় কনেকে নিয়ে যাব, তাই বিভিন্ন অনুষ্ঠানাদি এখনো বাকি। যেতে যে সন্ধ্যা হবে সে ব্যাপারে আমরা নিশ্চিত। বরের ছোট ভাই এসে বলল, শালি চলো বাড়ির পশ্চিমে সাগর হতে ঘুরে আসি, আপনাদের যেতে সন্ধ্যা হবে, ততক্ষণে বেড়ানো যাবে। আমি বললাম কতদূর? বলল, আধা মিল মাত্র, বেশিক্ষণ লাগবে না। বললাম কে কে যাবে? বলল, আপনার সাথে কাকে নিবেন নিয়ে নেন, আমরা ৪-৫ জন যাব। আপনাকে পাহারা দিতে তো ৪-৫ জন দরকার আছে। আমি শুধুমাত্র আমার বোন রোজিকে নিলাম, তারা ৪ জন, আমরা ২ জন হাঁটতে লাগলাম। বেশিক্ষণ নয়, মাত্র ২০ মিনিটে আমরা পৌঁছে গেলাম সাগর পাড়ে। হাঁটতে হাঁটতে চরের গহীন বনে ঢুকে গেলাম কখন জানি না। ভয়ও তেমন লাগছে না, কারণ তারা ৪ জন, আমরা ২ জন। এখানে খারাপ কিছু ঘটার সম্ভাবনা বুঝতে পারলাম না। বনের ভিতর কিছুক্ষণ হাঁটার পর কিভাবে যেন আমরা দুভাগে ভাগ হয়ে গেলাম। বরের ভাই অন্য একজন এবং আমি এক ভাগ হয়ে একদিকে চলে গেলাম। রোজি ও বাকি ২ জন অন্য ভাগে বিভক্ত হয়ে অন্যদিকে চলে গেল। কিছু দূর পর হাঁটার পর আমার রোজির কথা মনে পড়ল। আমি তাদেরকে খুঁজতে লাগলাম। বরের ভাই বলল, তারা হারাবে না, চলো আমরা হাঁটতে থাকি। আমি তেমন কিছু ভাবলাম না, হাঁটতে থাকলাম। বেয়াই বলল, এত সুন্দর নামটা আপনার কে দিয়েছে? আমি বললাম, কেউ না, মা বাবা। আলাপে আলাপে আমরা হাঁটছি। কিছু দূর এগিয়ে যাবার পর বেয়ের বন্ধু বলল, জিতো আমার খুব প্রস্রাবের বেগ হয়েছে, দাঁড়া প্রস্রাব করে নিই। আমারও তো খুব প্রস্রাবের বেগ আছে, তাহলে আমিও করে নিই বলে আমার মাত্র ২ হাত দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রস্রাব করতে লাগলো। আমি লজ্জায় সরে যেতে চাইলাম, কিন্তু তারা ২ জন আমার দিকে ফিরে বলল, আরে কোথায় যান, দূরে যাবেন না, শেয়ালে ধরবে যে। আমি ভয় পেয়ে গেলাম, দাঁড়িয়ে গেলাম। তাদের ২ জনের কলা স্পষ্ট দেখলাম। আমার গা ঘিন ঘিন করছে। বললাম, চলেন, চলে যাই, রোজিদেরকে ডেকে নেন, সকলে চলে গেলে আবার বিপদ হবে। তাদের প্রস্রাব শেষ হলে জিতু দাঁড়িয়ে রইল। বিমল নামের লোকটি আমার কাছে এসে বলল, চলো আমরা সামনে যাই। বললাম, আর সামনে যাব না, বাড়ি চলে যাব। বলল, বাড়ি তো যাব, এখানে তোমাকে সংসার পাতাবো নাকি? বললাম, কি ফালতু কথা বলেন। বিমল সাথে সাথে আমার পিছন দিক হতে বগলের নিচে হাত দিয়ে পেঁপে খামচে ধরে জড়িয়ে ধরল। এই কি করছেন বলে তার ২ হাতকে পেঁপে থেকে ছাড়াতে চাইলাম, কিন্তু পারলাম না। চিৎকার দিয়ে জিতো ভাইকে ডাকলাম। জিতো দৌড়ে এসে আমাদের সামনে দাঁড়ালো। মুচকি মুচকি হেসে জিতো আমার মাথার দুপাশে চেপে ধরে আমার মাংসালো গালে আদর দিতে শুরু করলো। আমি জোরে চিৎকার করে রোজিকে ডাকলাম। জিতো বলল, রোজিকে ডেকে লাভ কি? রোজির সোনায় এতক্ষণে চাপের বন্যা বইছে। জিতো আমার গলা জড়িয়ে ধরে মুখের ভিতরে তার জিভ ঢুকিয়ে দিল। আমার ঠোঁটগুলোকে তার ঠোঁটে নিয়ে খেতে লাগলো। আমি আর কথা বলতে পারছি না, শুধু গোঙ্গাতে লাগলাম। এদিকে বিমল আমার পেঁপেগুলোকে চিপে চিপে ভর্তা বানিয়ে ফেলতে লাগলো। আমি পেঁপেতে ব্যথা পাচ্ছিলাম। ২ হাতে পেঁপেগুলোকে বাঁচাতে চেষ্টা করেও ব্যর্থ হলাম। বিমল এক সময় আমার কামিজকে উপরের দিকে তুলে বিড়ার বোতাম খুলে পেঁপেগুলোকে বের করে ফেলল। এক পেঁপে জিতো এবং অন্য পেঁপে বিমল সমানভাবে খেতে শুরু করল। আমি আমার পেঁপে খাওয়া আজ নতুন উপভোগ করছি না। এমন উপভোগ এর আগে আমার জীবনে কয়বার ঘটেছে। আমি সাধারণত খুব খিলাড়ি মেয়ে হলেও আজ কেন যেন মোটেও ভালো লাগছিল না। সর্বশক্তি দিয়ে একটা প্রচণ্ড ঝাটকা মেরে দৌড় দিলাম।
কিন্তু কোন দিকে যাব বুঝতে পারলাম না। রোজিদের অবস্থান কল্পনা করে সেদিকে দৌড়াতে লাগলাম আর রোজি রোজি করে চিৎকার করতে লাগলাম। তারাও আমার পিছনে পিছনে দৌড়াতে লাগলো। আনুমানিক 3 থেকে 4 মিনিট দৌড়ানোর পর দূর থেকে রোজিদের দেখতে পেলাম। মনে আরেকটু সাহস নিয়ে দৌড়ের বেগ বাড়িয়ে রোজির কাছে পৌঁছে গেলাম। যা দেখলাম তাতে আমি ভরকে গেলাম। একটা কেওড়া গাছের দুদিকে চলে যাওয়া দুটি ঢালের মাঝখানে উৎপন্ন কচিতে সম্পূর্ণ উন্মুক্ত অবস্থায় রোজি উপুড় হয়ে আছে এবং পিছন থেকে তাদের একজন রোজির সোনায় কলা ঢুকিয়ে খেলছে। অন্যজন রোজির বুকের নিচে বসে এক পেঁপে চেপে চেপে অন্য পেঁপে খেয়ে যাচ্ছে, আর রোজি আহ হু হু উহু ইস আহা শব্দ করে যাচ্ছে। আমার উপস্থিতি তাদের কেউ লক্ষ্য করেনি। কি আশ্চর্য! ইতিমধ্যে জিতু ও বিমল ওইখানে গিয়ে পৌঁছল। তারা আমাকে প্রায় 20-25 ফুট দূরে টেনে নিয়ে গেল। একটা 5-6 ফুট লম্বা কাণ্ড বিশিষ্ট বিরাট কেওড়া গাছের সাথে আমাকে চেপে রেখে জিতু আমার দুপেপে চিপে ধরে গালে আদর দিতে শুরু করল। গায়ে হলুদের দিন আমি তাদেরকে যে চ্যালেঞ্জ দিয়েছিলাম তাতে আমি হেরে যাচ্ছি, তাই খুব খারাপ লাগছিল। কিন্তু ঘপাঘপ খেলা আমার কখনো খারাপ লাগে না, আর এই খেলায় আমি নতুনও নই। আজকে আমাকে হারতেই হবে, তাই সবকিছু মেনে নিয়ে খেলা উপভোগ করার জন্য নিজেকে মানসিকভাবে প্রস্তুত করে নিলাম। জিতের সাথে সাথে বিমল ও থেমে নেই। বিমল আমার প্যান্টের ফিতা খুলতে ব্যস্ত হয়ে গেল। তার আচরণে বোঝা গেল সে এখনই আমার সোনায় কলা ঢুকিয়ে খেলা শুরু করবে। বিমল একটানে সেলোয়ার নামিয়ে পা গলিয়ে খুলে নিয়ে গাছের ডালে ঝুলিয়ে রাখল। জিতু আমার দেহের উপরের অংশের জামা খুলে একইভাবে গাছের ডালে ঝুলিয়ে দিল। আমি সম্পূর্ণ উন্মুক্ত হয়ে গেলাম। আমাকে উন্মুক্ত করে তারাও তাদের কাপড় খুলে গাছের ডালে ঝুলিয়ে রাখল। তারা দুজনে আমার দুপাশে অবস্থান নিয়ে এক হাত আমার পিঠের নিচ দিয়ে পেঁচিয়ে এনে পেটে মালিশ করতে করতে অন্য হাতে একটা পেঁপেকে কচলাতে লাগলো। পেঁপের তলায় তালু ঠেকিয়ে ঘষে উপরের দিকে টেনে আনে, আবার পেঁপের গোড়াকে চিপে ধরে নিচের দিকে টেনে নামায়। এমনই করে কিছুক্ষণ করার পর তারা দুজনে আমার দুহাতকে তাদের কাঁধে তুলে নিয়ে একটু নিচু হয়ে আমার দু পেঁপেতে মুখ লাগিয়ে দেয়। দুটি ছাগলছানা চপত চপত করে খেতে থাকে। আমি অনেকক্ষণ নিজেকে নির্বিকার রাখতে চেষ্টা করেছিলাম, কিন্তু শেষ পর্যন্ত আর পারলাম না। আমার সমস্ত দেহে নেশা ভর করে গেছে। মাথার তালু হতে পায়ের আঙ্গুলি পর্যন্ত বৈদ্যুতিক শক লাগার মতো একটা অনুভূতিতে দেহ শিন শিন করে উঠেছে। দু চোখ অন্ধকার হয়ে গেছে। এক হাত দূরেও যেন কিছু দেখতে পাচ্ছিলাম না। তাদের কাঁধের উপর থাকা দু হাত যেন যন্ত্রের মতো দুদিক হতে তাদের মাথাকে টেনে নিয়ে আমার পেপের উপর আরো জোরে চেপে বসিয়ে দিল। পা দুটি মাটি হতে আলগা হয়ে গেল। দু চোখ বন্ধ করে শুধু আহ 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 ইস অহ করে এক ধরনের শব্দের তরঙ্গ আমার মুখ হতে বের হয়ে বাতাসে ভেসে যাচ্ছিল। অল্প দূরে রোজির গঙ্গানির শব্দ আর রোজির পিছনের বাগানে তাদের তলপেটের সংঘর্ষের শব্দ কানে আসছিল। তাতে আমি আরো গরম অনুভব করতে থাকি এবং ঘপাঘপ করার জন্য পাগল হয়ে পড়ি। তারা দুজনে আমার পেপে থেকে মুখ তুলে জিভ আমার বুক হতে টেনে নিচের দিকে নামতে থাকে। প্রচণ্ড সুরসুরিতে আমার মেরুদণ্ড বাঁকা হয়ে যেতে থাকে। তারা আমার সোনা বরাবর এসে থামে। বিমল তার তর্জনী আঙ্গুলটা ফচর করে আমার সোনায় ঢুকিয়ে দেয়। কোনো বাধা না পাওয়াতে বিমল বলতে থাকে, আরে বাবা, একেবারে ফ্রি হয়ে আছে, নতুন তো নয়। আরও কত অসংখ্য কলা গেছে এই পথে কে জানে। কথাটা আমার কানে বিষের মতো লাগলো। আমি যতই খারাপ হই সে আমার অযোগ্য, আর তার কাছে আমাকে এমন একটি কথা শুনতে হলো। তবুও নিজের দেহে যে জোয়ার বয়ে যাচ্ছে তাকে উপেক্ষা করে বিমলের কথার জবাব দেওয়ার মানসিকতা হারিয়ে ফেলেছি। বিমল আমার সোনায় তার তর্জনী আঙ্গুল ঢুকিয়ে ডগাকে ঘুরাতে লাগলো। আমি নিজের অজান্তে পা দুটিকে ফাঁক করে দাঁড়ালাম। জিতু আমার পিছনে চলে গেল। পিছন হতে আমার দু পেঁপেকে ধরে চাপতে লাগলো আর জিভ দিয়ে আমার পিঠে ও কাঁধে আদর করতে লাগলো। আমার আনন্দের সীমা নেই। বড় বড় এবং ঘন নিঃশ্বাস পড়ছে। পিছনের বাগানের ফাঁকে জিতের কলা আসা যাওয়া করছে। সেটা সোনার ফাঁক স্পর্শ করে বিমলের আঙ্গুলে লেগে আবার ফিরে আসছে, কিন্তু ঢুকাচ্ছে না। কত ফাজিল তারা! একটা মেয়েকে কতই ভাবে তারা উন্মাদনা দিতে পারে, কিভাবে চরম শিখরে তুলে না খেলে নির্যাতন করতে পারে। বিমল হঠাৎ করে আঙ্গুল বের করে আমার গলা ধরে টেনে মাটিতে বসে গেল। আমি উপুড় হয়ে পড়ে গেলাম। আমার মুখটা ফরিদের তলপেটের আছড়িয়ে পড়ল। সাথে সাথে তার ঠাঠানো কলাটা আমার মুখের পানে ধরল। আমি পুরনো অভ্যাসের কারণে বুঝে গেলাম সে কি চায়। ফরিদের কলা মুখে নিয়ে খেতে শুরু করে দিলাম।
জিতো এ ফাঁকে উপুর হয়ে থাকা আমার সোনায় তার বিশাল কলাটা এক ঠেলায় ফচাত করে ঢুকিয়ে দিল। আমি সুখের চরম আনন্দে কয়েক সেকেন্ডের জন্য বিমলের কলা মুখে নিয়ে থেমে গেলাম, শুধু অস্পষ্টভাবে আহ করে একটা সুখের আর্তনাদ করে উঠলাম। জিতো পুরো কলা বের করে আবার ফচাত করে ঢুকিয়ে দিল, তারপর আমার পিঠের উপর তার দুহাতে চেপে রেখে জিতো খেলা শুরু করে দিল। প্রতি চাপে আমার সমস্ত দেহ সামনে পিছনে দুলতে লাগলো। ফরিদের কলা একবার মুখে নিয়ে আবার খেলার চোটে মুখ থেকে বের হয়ে যায়। এদিকে বিমল আমার পেঁপেগুলোকে চিপেই চলেছে। জিতো কিছুক্ষণ খেলে থামল। এবার বিমল আমার পিছনে এলো। উত্তেজিত শোনায় বিমলের কলা ঢুকতে কোনো অসুবিধা হলো না, ফচ করে ঢুকে গেল। তারপর শুরু হলো তার খেলা। এদিকে জিতো আমার বুকের নিচে চিত হয়ে শুয়ে আমার পেঁপেগুলো খেতে শুরু করলো। বিমল কয়েকটা চাপ মেরে হঠাৎ কাতরিয়ে উঠল। আহ গেলাম বলে আমার সোনার ভিতরেই তার মধু ছেড়ে দিয়ে উঠে দাঁড়ালো। সাথে সাথে জিতো আমার বুকের নিচ হতে উঠে আমাকে চিত করে শুয়ে দিয়ে সোনায় কলা ঢুকিয়ে দিল। এ পদ্ধতি আমার খুব আরামদায়ক। রফিকদা আমার দুলা ভাই, তার মানে আমার আপার বর, সব সময় এভাবে আমাকে ঘপাঘপ করে। আমি দুপাকে ফাঁক করে উপরের দিকে তুলে জিতের কোমরকে জড়িয়ে নিলাম, আর সে আমার দুপেপেকে দুহাতে মুঠো ভরে ধরে ঠাস ঠাস মারতে লাগলো। কয়েক চাপেই আমি কুপোকাত হয়ে গেলাম। সমস্ত দেহ অসাধ হয়ে একটা ঝাঁকুনি দিয়ে আমার স্বর্গমধু বের হয়ে গেল। জিতো আরো 2 মিনিট খেলে আমার সোনায় গরম স্বর্গমধু ছেড়ে দিল। রোজিরা ক্লান্ত হয়ে সেখানে বসে বসে আমাদের এই লীলা খেলা অবলোকন করছিল। অনেক বেলা হয়ে গেছে, বাড়ি ফেরার সারা পথে শুধু ভাবলাম লাখ টাকার বাগান খেলো 2 টাকার ছাগলে। ম্যাম, আপনি ভুল করছেন। আমি এমন কিছু করিনি। ঠিকই বলেছিস, ভুল করেছি। আমি তোকে ভালোবেসে যে ভুল করেছি, এখন সেই ভুলের মাসুল দিচ্ছি। তোকে যেটা করতে বলেছি সেটা কর। ম্যাম, একটু বোঝার চেষ্টা করেন। আমি ওদের সাথে জাস্ট কথা বলেছি। আমি তোকে বলেছি না তুই আমাকে টাচ কর, তোর যেখানে খুশি টাচ কর, আমি তোকে বাধা দিব না। ম্যাডাম, আপনি আমাকে ভুল ভাবছেন, আর আমাকে এতটা বাজে ভাবেন যে আমি মেয়েদের গায়ের উপর ঢলে পড়ি, ওদেরকে স্পর্শ করার জন্য লেগে থাকি। এটা আপনি কি করে ভাবতে পারলেন? আমি কিছুই ভাবিনি, সবটা আজকে নিজের চোখে দেখেছি। তোকে আমি কি বলেছিলাম? তুই অন্য